বাংলা নববর্ষ উপলক্ষে উৎসবে রূপ নিয়েছে সারা দেশ। রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থানে খোলা আকাশের নিচে পরিবার স্বজন নিয়ে বেড়াতে বেরিয়েছেন নগরবাসী। পহেলা বৈশাখ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল। অধ্যাপক কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আশা করছি আপনি ভালো আছেন। আজ কথা বলতে চাচ্ছিলাম পহেলা বৈশাখ নিয়ে, বাংলা নববর্ষ নিয়ে কথা বলতে চাই। যে বিষয়টা আসলে আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এই বিশ্বায়নের যুগে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশেই কিন্তু এখন আমরা যদি বলি খ্রিস্টীয় বর্ষপঞ্জি অনুসরণ করে। তারপরেও সেসব দেশে আমি যদি চীনের কথা বলি, চীনা নববর্ষ হয়, ইরানে নববর্ষ হয়, তাদের নওরোজ হয়। বিভিন্ন দেশে দেশে তাদের নিজস্ব নববর্ষ পালন করে থাকে। কিন্তু এর প্রাসঙ্গিকতা আসলে কতখানি, কীভাবে দেখেন আপনি এই নববর্ষ উদযাপনকে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আপনাকে ধন্যবাদ। নববর্ষ যে কোনো জাতি গোষ্ঠী তারা যে সনটি তারা পালন করে, যে সনটি তারা তাদের সংস্কৃতির সাথে যে সনটি সম্পৃক্ত, তো সেই জাতিগোষ্ঠীগুলোর কাছে এই নববর্ষ একটি প্রাণের উৎসব। এবং পৃথিবীর দেশে দেশে, আপনি চীনের কথা বলেছেন, চীনে তো নববর্ষের সময় সবকিছু বন্ধ থাকে দীর্ঘদিন পর্যন্ত, অনেকদিন পর্যন্ত স্কুলগুলো অন্যান্য বন্ধ থাকে। পৃথিবীর সব দেশে এটিকে উদযাপন করার মূল কারণটি হলো একটি জাতির, একটি গোষ্ঠীর বা যে কোনো ধরনের নৃগোষ্ঠী হোক অথবা যে কোনো ধরনের জাতি হোক, তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, তাদের যে মানবিক যে বিষয়গুলো, এগুলো নববর্ষের সাথে সম্পৃক্ত। এটি শুধু একটি উৎসব নয়, এটি উৎসবের মধ্যে পরস্পরকে, ওই একটি জাতি গোষ্ঠীর মধ্যে দেখা যায় ক্ষুদ্র নৃগোষ্ঠী থাকে, একটি জাতি গোষ্ঠীর মধ্যে বিভিন্ন চিন্তা চেতনার মানুষ থাকে। নববর্ষের এই সমস্ত উদযাপনের মধ্যে দিয়ে সকলকে নিয়ে সে উৎসবটা হয়। এইটি শুধুমাত্র কোনো বিশেষ গোষ্ঠীর নয়, একটি জাতির, একটি লোকালিটি, একটি এলাকার মানুষের এটি উৎসব। যে উৎসবের মধ্যে দিয়ে সকলকে সম্পৃক্ত করা হয়, যে উৎসবের মধ্যে দিয়ে একটি প্রত্যয় নেওয়া হয়, একটি প্রতিজ্ঞা যে উৎসবের মধ্যে দিয়ে গ্রহণ করা হয়। যেমন এবার আমাদের যে প্রত্যয়টি ছিল, আমরাও তো তিমির বিনাশী, এটি ছিল আমাদের প্রত্যয়। এর মধ্যে দিয়ে প্রস্তুত অর্থে আমরা একটা চেতনাকে ধারণ করেছি, সেটি হলো আমরা যা কিছু এখনো অন্ধকার আছে সেগুলোকে পিছনে ফেলে রেখে আমরা সামনের দিকে অগ্রসর হয়ে যাব, এবং সেই অগ্রসর মানবতার সাথে আমরা আমাদের তরুণ প্রজন্মকে, জাতিগোষ্ঠীর সকল মানুষকে আমরা সম্পৃক্ত করব। তো এইভাবে যদিও আমরা বিশ্বায়নের যুগে আমরা বসবাস করছি, কিন্তু প্রত্যেক জাতিগোষ্ঠীর একটি সুনির্দিষ্ট ভাষা আছে, তাদের সুনির্দিষ্ট তাদের, যেমন আমাদের যে বঙ্গাব্দ, তাদের প্রত্যেকের সুনির্দিষ্ট একটি নিজস্ব সন আছে। এটা হলো একটি জাতিগোষ্ঠীর সম্পূর্ণ নিজস্বতা। এবং কোনো জাতিগোষ্ঠী যদি তার নিজস্বতাকে হারিয়ে ফেলে, সে জাতিগোষ্ঠী প্রকৃত অর্থে এক্সটিংক্ট হয়ে যায়, সে জাতিগোষ্ঠী প্রকৃত অর্থে হারিয়ে যায়। সুতরাং আমাদের যে নিজস্বতা, এটিকে রক্ষা করার অর্থই হলো আমরা আমাদেরকে রক্ষা করছি, আমাদের ঐতিহ্যকে রক্ষা করছি, আমরা আমাদের জনগোষ্ঠীর চিন্তা চেতনাকে রক্ষা করছি। অর্থাৎ আমরা যে অগ্রসর হওয়ার যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আলোর পথে, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতির মধ্যে দিয়ে, পালন করার মধ্যে দিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে আমরা আলোর দিকে অগ্রসর। উপাচার্য অধ্যাপক কামাল, আমি আরেকটি বিষয় বলছিলাম, যেহেতু বলা হচ্ছে যে আমরা নিজস্ব নববর্ষ পালন করছি, বাংলাদেশের কথা বলছি, বিভিন্ন অন্য দেশের কথাও বলছি আমরা, এবং একই সাথে যখন নিজস্ব নববর্ষের কথা আসে তখন নিজস্ব সংস্কৃতির কথাও আসে। সংস্কৃতি মানে তো হচ্ছেই যে কীভাবে একটা দেশের মানুষ বা একটা সমাজের মানুষ কথা বলে, কীভাবে তারা পোশাক পরে, কীভাবে তারা খায় বা কী খায়, সবই তো সংস্কৃতির অংশ। কিন্তু আমি আবারও বলছি যে বিশ্বায়নের যুগে এই সংস্কৃতি তো আসলে পরিবর্তন হচ্ছে। আজ থেকে 50 বছর আগে আমরা যেভাবে কথা বলতাম সেভাবে কথা বলি না, পোশাকও পরিবর্তন এসছে। এই পরিবর্তন কি খারাপ নাকি ভালো? আমরা যে বিশ্বায়নের যুগে বসবাস করছি, বিশ্বায়নের যুগের তো একটি প্রভাব পড়বে। শুধু বিশ্বায়নের যুগের প্রভাব নয়, আমাদের দেশে আমরা যারা বিভিন্ন চাকরিতে আছে, একজন শিক্ষক হিসেবে আমার একটি একটা সুনির্দিষ্ট প্রভাব আমার উপরে বিভিন্নভাবে পড়ে। আমি যখন কথা বলছি সেখানে একটা সুনির্দিষ্ট স্বাধীনতা থাকবে, একজন শিক্ষক হিসেবে পোশাক আশাকের স্বাধীনতা থাকবে। আবার অন্য প্রফেশনে যিনি আছেন তার সেই প্রফেশনের একটা প্রভাব তার উপরে পড়ে। এটাকে আমরা বলি যে ডিসিপ্লিনারি এফেক্ট।
তো এখন এই ধরনের একটা প্রভাব আমরা বিশ্বায়নের যুগে যখন বসবাস করছি, আকাশ সংস্কৃতির যুগে যখন আমরা বসবাস করছি তখন, এবং আমরা বিশ্বায়নের যা কিছু ভালো, আমরা যারা চাচ্ছি যে আমরা ভালোকে গ্রহণ করব, আমরা ভালোকে গ্রহণ করার যেখানে চেষ্টা করছি, তো সেই জায়গায় থেকে বিশ্বায়নের যুগের এই প্রভাব পড়বে না এমনটি নয়। আমরা এখন উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আমি বলি, জি উচ্চশিক্ষার আমাদের শিক্ষার্থীদের কিছু সংখ্যক আমাদের শিক্ষক এবং আমাদের কর্মকর্তা ইন্টারন্যাশনালাইজেশন নামে একটি প্রোগ্রাম হবে, জি সেই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমাদের কিছু সংখ্যক শিক্ষক সেখানে যাবেন। এখন যখন বিশ্বায়নের যুগে বসবাস করি তখন এই বিশ্বায়নের প্রভাব পৃথিবীর যে কোনো জায়গায় পড়বে, কারণ আমরা এখন পৃথিবীর কোনো জায়গায় কিন্তু বিশ্বায়নের প্রভাব মুক্ত নয়। কিন্তু এই বিশ্বায়নের প্রভাবের মধ্যে থেকেও যখন কোনো জাতি সভ্য জাতি হয়, যখন কোনো জাতির মধ্যে তার সাংস্কৃতিক চেতনাবোধ থাকে, জি যখন কোনো জাতি তার রাষ্ট্র, তার ভাষা, তার সংস্কৃতি, তার পরিবার পরিজনের প্রতি এবং প্রতিবেশীর প্রতি যখন তার ভালোবাসা থাকে, রাষ্ট্রের প্রতি যখন ভালোবাসা থাকে, তখন সে জাতির একটি নিজস্বতা থাকবেই। সেই নিজস্বতাই হলো ওই জাতির সক্রিয়তা। যে খুবই জাতি সংক্ষেপে তার আরেকটি যদি জানতে চাচ্ছিলাম অধ্যাপক মাকসুদ কামাল, সেটা হচ্ছে বলা হচ্ছিল যে যেটি ভালো সেটা গ্রহণ করতে হবে, যেটি খারাপ সেটাকে পরিহার করতে হবে। কোনটা ভালো কোনটা খারাপ এটা যাচাই করবে কে? এটি প্রত্যেকটি মানুষের, যে মানুষটি শিক্ষা গ্রহণ করেছে, যে মানুষটি এই সমাজে বসবাস করে, সেই মানুষটি সমাজে বসবাস করে যারা শিক্ষিত হচ্ছে, জীবন সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উন্নীত হয়েছে। জি এখন আমাদের তো একটা বিশাল জনগোষ্ঠী এখন স্কুল কলেজে যাচ্ছে। তো আমরা মনে করি যে ভালো এবং খারাপ বিবেচনা করার ক্ষমতা প্রত্যেকেরই আছে। নিশ্চয়ই নিশ্চয়ই আরেকটি বিষয় আছে, মানুষের একটা সিভিক সেন্স আছে। কোনো মানুষ যদি শিক্ষিত নাও হয় তাহলে ভালো মন্দ বিবেচনার ক্ষমতা মানুষের রয়েছে। তো সেই জন্যই বলছি, বিশ্বায়নের এই যুগে ভালো বিষয়গুলোকে গ্রহণ করার মধ্যে দিয়ে আমরা বিশ্ব পরিসরের একজন নাগরিক হিসেবে নিজেদেরকে উপস্থাপন করার অসংখ্য সুযোগ ধন্যবাদ যেমন হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।